বঙ্গের বহু জেলার মধ্যে অনুন্নত জেলাগুলির কথা বলতে গিয়ে মুর্শিদাবাদের কথা বিশেষভাবে স্মরণে আসে। নানা ধর্ম সম্প্রদায়ের মানুষের এখানে বসবাস। হিন্দু মুসলমানদের সহাবস্থানে এই জেলার সংস্কৃতি বিশেষ একটি মাত্রা পেয়েছে। 1872 খ্রিস্টাব্দে জনগণনা থেকে শুরু করে বর্তমান সময়কাল পর্যন্ত শেষ জনগণনার পরিসংখ্যান থেকে স্পষ্ট হয়ে যায় যে এই জেলার হিন্দু ধর্মাবলম্বী জনগণের সংখ্যা দিন দিন কমছে এবং মুসলমান ধর্মাবলম্বী জনসংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ঊনবিংশ শতাব্দী পর্যন্ত মুর্শিদাবাদ জেলার হিন্দুদের সংখ্যাধিক্য ছিল এবং বর্তমান জনসংখ্যারও অনেকটা অংশ হিন্দু ধর্মাবলম্বী হওয়ার জন্য হিন্দুদের উপাস্য দেবদেবীকে কেন্দ্র করে নানান উৎসব অনুষ্ঠান মেলার প্রচলিত ধারা আজও জেলা জুড়ে প্রত্যক্ষ করা যায়। উৎসবপ্রিয় বাঙালির শরতের শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে আজও আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে। বাঙালির প্রিয় উৎসব, প্রাণের উৎসব এই দুর্গা উৎসব। মুর্শিদাবাদের মালদা সন্নিকট উত্তর প্রান্তীয় দুই গ্রাম নিমতিতা ও জগতাই। নিমতিতা ও জগতাই এই দুই জমিদার বাড়ির দুর্গা উৎসব বেশ কয়েক পুরুষ আগে থেকেই চলে আসছে। এই নিমতিতা জমিদার বাড়ির দুর্গাপুজোর পূর্ণাঙ্গ ইতিহাস সম্বন্ধে চলুন তবে জানা যাক। আজ জমিদার বাড়ির আর কিছুই নেই, আছে শুধু ধ্বংসাবশেষ। অথচ একদিন এই জমিদার বাড়ি ছিল সরব প্রাণবন্ত। এখানে এসেছিলেন সত্যজিৎ রায়। এখান থেকেই আমরা পেয়েছি জলসাঘর, মণিহারা ও দেবীর মতো ছবি। এখানে এসেছিলেন ছবি বিশ্বাসের মতো অভিনেতা, এসেছিলেন শর্মিলা, সৌমিত্র, অপর্ণারা। এখানে এসেছিলেন নাট্যকার ক্ষীরোদ প্রসাদ, কবি নজরুল ইসলাম, অভিনেতা শিশির কুমার। পূজা পার্বণ উৎসবে গমগম করত এই জমিদার বাড়ি। বিশেষ করে দোল উৎসবে জমিদার বাড়ি সেদিনকার কথা ভাবতে গেলে বিস্ময়ে হতবাক হতেই হয়। যতদূর জানা যায় 7 পুরুষ আগে শুরু হয়েছিল জমিদার বাড়ি। অভিরাম চৌধুরীর আমলে এর প্রতিষ্ঠা। নিমতিতা জমিদার বাড়ি যা রাজপ্রাসাদ তুল্য তা তৈরি করেছিলেন অভিরাম চৌধুরী। 1865 খ্রিস্টাব্দে প্রাসাদোপম বাড়িটি নির্মিত হয়। বাড়িটি দোতলা, 2টি মহল, চণ্ডীমণ্ডপ, কাছারি বাড়ি, জমিদারি বিষয়ক বিবিধ দপ্তর প্রভৃতি ছিল একতলায়। দোতলাটি ছিল নানা রুচিসম্পন্ন কারুকার্যময় শোভিত। দেওয়ালগুলো বহু মূল্যবান চিত্রে শোভন সুন্দর। নিচে পারস্যের গালিচা পাতা। বেলোয়ারি কাছের একাধিক ঝাড় লণ্ঠন রাতের জমিদার বাড়িকে আলোক সুষমাময় সুসজ্জিত করে রাখত। আভিজাত্য বনিদিয়ানা সমুন্নত খানদানির প্রকাশ কক্ষে কক্ষে লক্ষ্য করা যেত। গৃহদেবতার মন্দির, থিয়েটারের রঙ্গমঞ্চ, ছাপাখানা, আস্তাবল, ঘাট বাঁধানো পুকুর, নানা প্রকার শস্য সঞ্চিত রাখার বহু গোলা, আম কাঁঠালের বাগান, পাইক, বরকন্দাজ লাঠিয়ালদের আবাস, খেলার মাঠ সবই ছিল জমিদারদের। জমিদার গৌরসুন্দর চৌধুরী জমিদার বাড়ির এক উজ্জ্বল নক্ষত্র। তার শ্রেষ্ঠত্ব সম্বন্ধে সকলেই নিঃসন্দিহান। গৌরসুন্দর এবং দ্বারকানাথ এই দুই খুড়তুতো জেঠতুতো ভাই মিলে নিমতিতা জমিদারি ঐতিহ্যকে একটা বিশাল জায়গায় পৌঁছে দিয়েছিলেন। দ্বারকানাথ চৌধুরীর পোশাক পরিচ্ছদ, আচার আচরণ, চালচলনে সাধারণ হয়েও ছিলেন অসাধারণ। গৌরসুন্দরের 2 সন্তান, উপেন্দ্রনারায়ণ এবং সুরেন্দ্রনারায়ণ। সুরেন্দ্রনারায়ণ প্রসঙ্গে
আসা যাওয়ার মাঝখানে গ্রন্থের গ্রন্থাগার জগতাই নিবাসী বিশিষ্ট লেখক নলিনীকান্ত সরকার লিখেছেন, গৌর সুন্দর চৌধুরীর কনিষ্ঠ পুত্র সুরেন্দ্র নারায়ণ ওরফে কালীবাবু ছিলেন অপরূপ সুন্দর কন্দর্পন্ন কান্তি পুরুষ। চালচলন, আচার ব্যবহার, বেশভূষা ও বিলাস বৈচিত্র্যে জমিদার সুলভ আভিজাত্যের আধারস্বরূপ ছিলেন তিনি। দ্বারকানাথ চৌধুরীর দুই সন্তান, বড় মহেন্দ্র নারায়ণ এবং ছোট জ্ঞানেন্দ্র নারায়ণ। মহেন্দ্র নারায়ণ বিশেষভাবে যাত্রা থিয়েটারের অনুরাগী ছিলেন। 1304 বঙ্গাব্দে অর্থাৎ 1897 খ্রিস্টাব্দে নিমতিতায় হিন্দু থিয়েটারের প্রতিষ্ঠা করেন তিনি। জ্ঞানেন্দ্র নারায়ণ ক্রীড়াপ্রেমী ছিলেন, নিজে ভালো টেনিস খেলতেন তিনি। তার হাত দিয়েই এই এলাকায় ক্রীড়া সংস্কৃতির একটি স্মরণীয় অধ্যায় গড়ে ওঠে। 1953 খ্রিস্টাব্দে নিমতিতার চৌধুরী পরিবারে জমিদারির যবনিকা ঘটে। নিমতিতার জমিদার বাড়িতে বছরব্যাপী লেগে থাকত নানান পূজা পার্বণ। বৈশাখে গোবিন্দজির সেবা অনুষ্ঠান ও পূজার মাধ্যমে তার সূত্রপাত। এরপর ধীরে ধীরে ঝুলন যাত্রা, জন্মাষ্টমী, নন্দ উৎসব প্রভৃতি পালা শেষ হলে আসত প্রাণের উৎসব শারদ উৎসব। দুর্গাপূজার আগেই যেন পুজো এসে যেত এখানে। মাসখানেক আগে থেকেই সাজো সাজো রব। স্থানীয় মৃৎশিল্পীদের মাধ্যমে এখানে প্রতিমা তৈরি করানো হতো না, সুদূর কৃষ্ণনগরের কারিগর এনে প্রতিমা গড়ার কাজ চলত। প্রতিমা তৈরির ক্ষেত্রে পোয়াল ব্যবহার করা হতো। প্রথমে পোয়াল দড়ির মাধ্যমে প্রতিটি বিগ্রহের প্রাথমিক কলেবর গড়ে তোলা হতো। এই অঞ্চলে এই কাজটিকে বলা হতো বুদি বাঁধা। পরে তার উপর মাটির প্রলেপ দেওয়া হতো। প্রথমে মাটির প্রলেপ দেওয়াকে এক মেটে এবং দ্বিতীয়বার মাটির প্রলেপ দেওয়াকে দো মেটে বলা হতো। পরে প্রতিমূর্তির মুন্ড বসানো হতো। কাদামাটির প্রলেপ শুকিয়ে গেলে তারপর রঙের কাজ শুরু করত কারিগরেরা। প্রথমে সব মূর্তিতেই সাদা রং করা হতো, পরে নানা মূর্তিতে নানা রং ব্যবহার করা হতো। রঙের কাজ শেষ হলে চোখের তারা, ভুরুর কাজ সম্পন্ন করে মূর্তিগুলি দৃষ্টিদানের মাধ্যমে প্রতিমা নির্মাণের কাজ সম্পন্ন হতো। দেবদেবীদের বাহনগুলিকে কৃষ্ণনগরের কারিগরেরা এমনভাবে গড়ে তুলতেন যে সেগুলি কৃত্রিম মনেই হতো না, মনে হতো যেন জীবন্ত ইঁদুর, সত্যিকারের সিংহ। ষষ্ঠী থেকে শুরু হয়ে যেত পূজা। বিশেষ করে সপ্তমী, অষ্টমী, নবমী এই 3 দিনেই মহা সমারোহে সম্পন্ন হতো মহামায়ার পূজা। মহাপূজার এই রাজসিক আয়োজনে জমিদার বাড়ির আভিজাত্যের ছাপ স্পষ্ট হয়ে যেত। কাতারে কাতারে লোক এসে হাজির হতো দূর দূরান্ত থেকে। একালের মতো সেকালে জনবহুল্য না থাকলেও পাশাপাশি এলাকায়, এমনকি বর্তমানে ঝাড়খণ্ডের অন্তর্ভুক্ত পাকুড় থেকেও দুর্গা উৎসবে দেবদেবী দর্শনের জনসমাগম হতো। মহা অষ্টমী সন্ধি পূজার সময় তিল ধারণের ঠাঁই থাকতো না এই জমিদার বাড়ির দালানে। সন্ধি পূজার আরতি দেখার জন্য মানুষের দুর্বার আগ্রহ চোখে পড়ত বিশেষভাবে। দুর্গা উৎসবের সময় নানা ধরনের বাদ্যযন্ত্রের ব্যবহার প্রত্যক্ষ করা যেত। ঢাক, ঢোল, বাঁশি, কাসর, ঘণ্টা বাজানো হতো। কারা না কারা সানাই কাশি নিয়ে বাদ্যকাররা উৎসবের আমেজে সৃষ্টি করত। জমিদার গৌরসুন্দর চৌধুরী, যার হাত দিয়ে দুর্গাপুজোর প্রচলন, তার আমলে 101টা ঢাক বাজত। ঢাকগুলি সুসজ্জিত করা হতো। ঢাক বাজানোর সময় ঢাকিরা তাদের পাখির পালক দিয়ে অপরূপ সাজানো ঢাক সহ যখন নৃত্য করত, তা প্রত্যক্ষ করে সকলেই মোহিত হয়ে যেত। নানা রকমের বাদ্যযন্ত্র নিয়ে বাদ্যকারগণ জমিদার বাড়ির বিশাল প্রাঙ্গণে অপেক্ষা করত পুরোহিতদের ঘণ্টার ধ্বনির। সামনে দাঁড়িয়ে থাকা পুরোহিত ঘণ্টা বাজিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই বাদ্যযন্ত্রের বাদ্যে মুখর হয়ে যেত জমিদার বাড়ির সারা তল্লাট।
প্রতিমার সামনে পূজার নানা উপাচার, যাকে বলে ষোড়শ উপাচারে পূজা, তাই এখানে প্রত্যক্ষ করা যেত। ধুনুচিতে জ্বলত ধুনা, সেখান থেকে বেরিয়ে আসতো গন্ধবহ ধূম। সেই সুগন্ধি ধোঁয়াতে দেবীর আলয় সমাচ্ছন্ন হয়ে যেত। পুরোহিতদের মন্ত্রধ্বনির স্পষ্ট উচ্চারণ, বাম হাতে বিরামবিহীন ঘণ্টার ধ্বনি, ডান হাতে দেবীর আরতির পূজার উপাচার প্রভৃতি বারবার ব্যবহারে যে অভূতপূর্ব দৃশ্য দেখা যেত তা সত্যই তুলনাহীন। ললিত কলাসম্পন্ন এই নির্জনা প্রত্যক্ষ করার বাসনা সর্বচিত্তে তখন সঞ্চারিত। এই নির্জনার সমাপ্তি ঘোষিত হতো পুরোহিতদের শঙ্খধ্বনির সঙ্গে সঙ্গে। পূজাতে বাজি পটকার বহুল ব্যবহার লক্ষ্য করা যেত। ছুঁচোবাজি নামক একটি বাজি তখন সবার ক্ষেত্রে বিশেষ আকর্ষণ বাজি বলে মনে হতো। দেবী প্রতিমার কোনো পরিবর্তন হতো না, একই ছাঁচের মূর্তি প্রতি বছর গড়া হতো। মূর্তি নির্মাণকারীরা বংশানুক্রমিক এই কাজে নিয়োজিত। সেকালের সঙ্গে তুলনার একালের প্রতিমা দর্শনে প্রবীণ বিশিষ্ট মনুষ্যদের কথায় দেবীর আকৃতির মাপ হয়তো কমেছে জাঁকজমক, কিন্তু সেই পূজা এখনো চলে আসছে। কালের নিয়মে নিয়ত চলছে ভাঙা গড়ার কাজ। যা সৃষ্টি হয়েছে একদিন না একদিন তা ধ্বংসপ্রাপ্ত হবেই। জলসাঘর খ্যাত নিমতিতা জমিদার বাড়ির আজ কেবল ইতিহাসের স্মৃতিসৌধ যেন। সকলে কলকাতা নিবাসী হলেও অতীতের স্মৃতি আগলে নিমতিতার ভগ্নপ্রাপ্ত জমিদার বাড়িতে জীবন সায়ান্ন লগ্নে পর্যন্ত তিনি ছিলেন। শেষের দিকে অসুস্থতার কারণে ঠাকুমাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়, আর ফিরে পাওয়া যায়নি তাকে। সবিতা চৌধুরী আজ প্রয়াত স্বল্প বয়স থেকে জমিদার বাড়ির দেখভালের কাজে নিয়োজিত গোবর্ধন দাসও। রাজবাড়ির বেশিরভাগ অংশই গঙ্গার গর্ভে বিলীন। অতিথি ভবন, নাট্যমঞ্চ, খেলার মাঠ, জমিজমা, বাগান, পুকুর কিছুই প্রায় নেই। সেদিনের ইতিহাসের সাক্ষ্য বহন করে রাজবাড়ির কিছু অংশ ক্ষতবিক্ষত দেহে অন্তিম যাত্রায় বুঝিয়া প্রহর গুনছে। তবুও দুর্গাপুজো এখনো হয়। পূজার সময় কয়েকটা দিনের জন্য ধুলো ঝেড়ে জঙ্গল সাফ করে আবার এই রাজবাড়ির ভগ্ন শীর্ণ বিবর্ণ দেহে সাময়িক প্রাণের স্পন্দন অনুভব করা যায়। এই জমিদার বাড়ির অন্দরমহল ইট কাঠ নিশ্চিন্তে জানে এখানে আর আসবে না সত্যজিৎ রায়, শিশির ভাদুরী, ছবি বিশ্বাস, শর্মিলা ঠাকুর, ক্ষীরোদ প্রসাদ বিদ্যা বিনোদ, কাজী নজরুল ইসলাম, পদ্মজা নাইডু, অন্নদা শঙ্কর রায়, লীলা মজুমদার, অপর্ণা সেনের মতো প্রতিভা সম্পন্ন লোকবরেণ্য কীর্তি খ্যাতিতে অসামান্য এই বিশিষ্ট সুধীজন। তা সত্ত্বেও মৃত্যুর প্রহর গুনতে থাকা এই রাজবাড়ি হয়তো ভাবে, যদি হেরিটেজের তকমাখানি যদি সে পেত, তাহলে প্রদীপ নিভে যাওয়ার আগে সর্বশক্তি নিঃশ্বসিত করে শেষবারের মতো জ্বলে উঠত। উৎসবমুখর বাঙালির উৎসব প্রাণবন্ততার চিত্র, দোল উৎসব প্রভৃতিকে কেন্দ্র করে কিভাবে প্রত্যক্ষ করা যেত তা যথাযথ উপলব্ধি করতে গেলে আমাদের ফিরে যেতে হবে অতীত দিনের নিমতিতার জমিদার বাড়িতে। দুর্গা উৎসব দিয়েই শুরু হয়ে যেত উৎসবের আমেজ। 12 মাসে 13 পার্বণ লেগেই থাকতো জমিদার বাড়িতে। দুর্গাপুজো শেষ হতে না হতেই শুরু হয়ে যেত গৃহদেবতা গোবিন্দজিউর উৎসব। দূর দূরান্ত থেকে আসতেন বিখ্যাত কীর্তনায়কগণ। খোল করতাল সহযোগে কীর্তনায় গানে জমে উঠত আসর। দোলে যাত্রা, থিয়েটার, কবিগান, ঝুমুর গান, আলকাপ সঙ্গীতে নিমতিতার এই জমিদার বাড়ি জমজমাট হয়ে থাকত। যাত্রার দল কলকাতা থেকে এসে অভিনয়ে কুশলতায় বিমুগ্ধ করে দিত এলাকার মানুষজনকে। স্থানীয় শিল্পীদের নিয়ে দুর্গোৎসবের সময় থেকেই থিয়েটারের মহড়া চলত।
কলকাতা থেকে আগত নামি দামি শিল্পীরা স্থানীয় শিল্পীদের অভিনয় দেখে মুগ্ধ হতেন। জমিদার বাড়ির শেষ রানীমা, যিনি পৌরা অবস্থা পর্যন্ত এখানেই ছিলেন, তিনি নিজেও নাট্যপ্রেমী ছিলেন। ব্রতচারীতেও তার অনুরাগ ছিল। তিনি নিজের পুত্রবধূকে নাট্য অভিনয়ের সঙ্গে যুক্ত করে তার প্রগতিশীল মানসিকতার প্রকাশ রেখেছিলেন। রাজা, মহারাজা, নবাব, বাদশাহ সমৃদ্ধ মুর্শিদাবাদ। তৎকালে এই জেলার বহু সমৃদ্ধ লক্ষপতি জমিদার বাস করতেন। একটু অতীতমুখী হলে এমন অনেক জমিদারের চিত্র চোখে ভাসে। তাদের আভিজাত্য সম্বন্ধে প্রবীণ নাগরিকদের কাছ থেকে অনেকটাই অবগত হওয়া যায়। মুর্শিদাবাদে যে সমস্ত জমিদার দুর্গোৎসবে বিশেষ করে সমারোহে সম্পন্ন করতেন, তাদের মধ্যে উত্তর সীমান্তবর্তী মুর্শিদাবাদের নিমতিতা জমিদার বাড়ির কথা বিশেষভাবে স্মরণ করতে হয়। শারদ উৎসবে এই জমিদার পরিবার এককালে রাজকীয় আড়ম্বর অনুষ্ঠানে মাতোয়ারা হলেও বর্তমানে সেই জৌলুস আর নেই। তবুও এখনো জমিদার বাড়িতে দুর্গাপুজো হয় এবং সারা বছর নিস্তব্ধ নিশ্চুপ থাকা দুর্গা মণ্ডপ পূজার কয়েকটি দিন আবারও সরগরম হয়ে ওঠে। জাতি ধর্ম নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা দুর্গা উৎসবের দিনগুলোতে একত্রিত হয়ে এই অনুষ্ঠানে মহামিলন মেলায় পর্যায়ে উন্নতি করে তোলে। জমিদার পরিবারের দুর্গোৎসব সেকাল থেকে একালেও হিন্দু মুসলিম দুই সংস্কৃতির সমন্বয় ভাবনায় ধারক ও বাহক হয়ে আজও বিরাজমান। নিমতিতা জমিদার বাড়ির দুর্গাপুজোর ইতিহাস আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আগামী দিন অন্য কোনো এক জমিদার বাড়ি বা রাজবাড়ির দুর্গা দালানির ইতিহাস নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততক্ষণের জন্য বিরতি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণের জন্য বিরতি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।